Professor Dr. Manik Shahaji. সবাইকে নমস্কার। আজকে এখানে যে দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক, স্বদেশ প্রিয় নন্দী সিনথেটিক হকি মাঠ এবং প্রতুল ভট্টাচার্য সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের যে শুভ উদ্বোধন আজকে বাদারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে একটু আগে হয়ে গেল, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ইউথ অ্যান্ড স্পোর্টসের মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। ওনার বক্তব্য আমরা সবাই শুনলাম এবং বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই অঞ্চলের এই বাদারঘাট বিধানসভার মাননীয়া বিধায়িকা, অত্যন্ত জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সুকান্ত ঘোষ মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং সমস্ত যারা আমাদের কর্পোরেটর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আছেন এবং যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস বিভিন্ন স্তরে এখানে উপস্থিত আছেন বিশ্বেশ্বর নন্দী, দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি এবং অন্যান্য যারা খেলাধুলার সাথে যুক্ত বিশিষ্টজনেরা এবং এখানে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, সমস্ত প্লেয়ার্স এখানে যারা উপস্থিত আছেন এবং স্টুডেন্টরাও এখানে উপস্থিত, গার্জিয়ানরাও উপস্থিত এবং আরও যেসব ক্রীড়ামন্ত্রীরা এখানে উপস্থিত বিশিষ্টজনেরা এবং এই এলাকার আমার শুধু নাগরিকবৃন্দ এবং স্পোর্টস ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে যারা অফিসার্স থেকে আরম্ভ করে অফিসিয়াল থেকে আরম্ভ করে অন্যান্য যারা কর্মচারীরা আছেন এখানে এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত খুশির দিন আজকে। একদিকে বলতে গেলে আমাকে অনেক দিন ধরেই মাননীয় ক্রীড়ামন্ত্রী আমাকে বলছিলেন এবং প্রায়শই আমিও খবর নিতাম এখানকার এই যে তিনটা এখানে ট্র্যাক এবং দুটো যে হকির এবং ফুটবলের যে কীরকম কাজ হচ্ছে, শেষ পর্যন্ত আমরা ডেট ফিক্স করলাম। সবসময় ব্যস্ত তা থাকেই আমাদের, তারপরেও এই ডেটে আজকে ডিসিশন হলো না, এটা করতেই হবে। আমরা জানি যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। যদি খেলাধুলার সাথে যারা যুক্ত থাকে এবং দেখা গেছে ওইসব ব্যক্তি আগামী দিনে যে কোনো ডিসিপ্লিনই যাক, একটা ব্যতিক্রমী একটা পার্সোনালিটি একটু অন্য ধরনের হয় সাধারণ মানুষ থেকে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখনো যারা খেলাধুলার সাথে যুক্ত ছিল, বয়স হয়ে গেল, দূর থেকে দেখলে বোঝা যায় হি মাস্ট বি or she must be an athlete or sports person। এবং জীবনকে জানার জীবন দর্শন যাকে বলে খেলাধুলার মধ্যে কিন্তু সেটাকে পাওয়া যায়। কারণ একটা আছে খেলাধুলা করলাম, আরেকটা আছে মানে আন্তর্জাতিক মানের খেলা স্তরে পৌঁছতে গেলে যে পরিশ্রম, বা ন্যাশনাল লেভেলে যদি খেলতে হয় তার জন্য যে পরিশ্রম, তার যে টেকনিক, যারা কোচ আছে তাদের আন্ডারে খেলা, সেখানে কিন্তু পরিশ্রম কিভাবে করতে হয় সেটা খেলার মাধ্যমে কিন্তু বোঝা যায়। যে কারণে যখন অন্য ডিসিপ্লিনে কেউ যায়, এত রিগোরাস পরিশ্রম করার পরে তার কাছে ওইটা তুচ্ছ মনে হয়। এবং আমার বলতে এখানে দ্বিধা নেই, আজকে এখানে অ্যাথলেটিক্স ট্র্যাকের কথা বলছে 400 মিটারে। আমরা এখানে রবীন্দ্র স্যার উপস্থিত আছেন, আমাদের কোচ ছিল এনআইএস কোচ। তখন আমরা অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতাম আরসিসির মধ্যে এবং তৎকালীন সময়ে ওই সময়ে যা যা উনি যা শিখে এসছেন
ওনার মতো করে কিছু ইনোভেটিভ অ্যাডেড কিছু টেকনিক আমাদের বলতেন, আমরা সেগুলো ফলো করতাম। আর সেখানে কিন্তু ট্র্যাক ছিল না, আরসিসির মধ্যে পুকুর পাড়ের চারদিকে দৌড়তাম। অ্যাবাউট 200 মিটারে হবে, 150 মিটার হবে, এটাকে বারবার দৌড়ানো, আবার আজ যাও পিছিয়ে এইরকম। আজকে এখানে দেবভক্তি জমাতিয়ার কথা যদি বলি, আমাদের সাথে আমাদের থেকে জুনিয়র ছিল, ওকে দেখতাম পেন্টাথলন হয়ে হোক, হাই জাম্পে হোক, ডিসকাস থ্রোই হোক, এবং মানে সুপার যাকে বলে, তৎকালীন সময়ে ওকে দেখতাম এত সুন্দর। আমাদের সাথে মাঝে মাঝে টক যখন হতো, ওর সাথে অনেক সময় মজার ছলে অনেক যা হয় ওই বয়সে। আমরা অনেক এইরকম ট্যালেন্ট এবং মানে ন্যাশনাল লেভেলে যেভাবে ও ত্রিপুরার নাম কুড়িয়েছে, মানে আজকে আমরা জানি সাধারণত কি হয়, কারোর নামে কোনো স্টেডিয়াম হলে নেতা বা নেত্রীদের নামে, পলিটিক্যাল পার্সন তাদের নামে দেওয়া হয়। কিন্তু আমরা ডিসিশন নিলাম, যেহেতু খেলার মাঠ সবসময় আমাদের টানে, খেলাই একমাত্র জিনিস যেটাকে জন্মের পর থেকে খেলা চলেও মানুষ বাচ্চারা কিন্তু খেলা শুরু করে দেয়, ওখানে কোচেরও দরকার হয় না। খেলাই একমাত্র যেখানে বইয়েরও পড়তে হয় না ওই সময়ে। তো এই খেলাকে মর্যাদা আরও রিফাইন করার জন্য যারা কোচের আন্ডারে কাজ করেছে তাদেরকে কেন মর্যাদা দেওয়া হবে না? আমরা একদমই ছোট। আমার যদি ধরা হয় 53 ইয়ার্স, 53-তে আমার যদি জন্ম হয়, তো প্রতুল ভট্টাচার্য মহোদয় 57-এ এই ফুটবল গ্রাউন্ডে উমান্ত স্কুলের স্টুডেন্ট মারা গেছেন। তাহলে আমরা ওই সময়েও আমরা শুনতাম যে আরে ফুটবল একটা গোলকিপার, খুব নাম শুনতাম। আমরা তো তখনও খেলাধুলা করতাম, ছোট থাকলেও খুব দাপুটে ছিলাম। তো খবরাখবর রাখতাম যে উমাকান্ত স্কুলে গোলকিপার খুব নাম করা, তার পেটে এসে বল পড়েছে এবং অন দ্য স্পট এক্সপায়ার। তো ওইসব লোকগুলোকে খুঁজে বেড়া, এখনকার বহু লোক ওনাদের সময় জানে। আজকে আমরা হকি গ্রাউন্ডে এত নাম করেছেন আমাদের স্বদেশবাবু, স্বদেশ প্রিয়, নামই স্বদেশের প্রিয়। তো ওনাকে যদি আমরা শ্রদ্ধা না জানাই তাহলে আমার মনে হয় যে এটা একটা খামতি থেকে যাবে আমাদের কাছে। আমরা এখন যে জায়গায় আছি কেন ওনাদের সম্মান দেব না? আমার মনে আছে একবার আমি আউট অফ স্টেশন ছিলাম, আমাদের সাথে জিমন্যাস্টিক করতো মধুসূদন সাহা, ওই সময় এক বয়সী প্রায় বলা চলে। তো হোয়েন হি এক্সপায়ার দ্যাট টাইম আই ওয়াজ আউট অফ স্টেশন। তো যখন ও আবার আমার যে বিধানসভা সেই এরিয়াতেই ওরা এখন থাকে, ওর মেয়েরা ছিল সেখানে, তখন আমি ওখানে গেলাম ভোট ভিক্ষা করতে, যা হয়। তো ও বলছে যে আমার বাবা তো মারা গেছে কিন্তু আপনি তো আসেননি। তো আমি বললাম যে আমি তো আউট অফ স্টেশন ছিলাম, আমি খবর পেয়েছি। বলে হ্যাঁ আমি শুনেছি আপনি খবর আমাদের পাঠিয়েছেন, ওর আত্মার সদ্গতি কামনা করে। তো এখন তো ভোটের জন্য এসেছি, কিন্তু যথাযথ সম্মান তোমার বাবাকে আমরা দেব। এবং সেটাই আমরা একটু মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন যে একটা 200 বেডেড একটা ইউথ অ্যান্ড স্পোর্টস হোস্টেল যেটা আমবাসা করা হয়েছে মধুসূদন সাহার নামে আমরা করলাম। তো এই যে বিষয়, অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট, নেতারার নামে হবে অনেক কিছু, কিন্তু যারা ত্রিপুরার নাম, যাদেরকে ইতিহাসে তাদেরকে ধরে রাখতে হবে। আমার খুব ভালো লাগলো, মানে দেবভক্তি জমাতিয়ার মেয়েকে দেখে আমি ভাবতে পারিনি যে ওর মেয়ে এত বড় হয়ে যাবে, প্রথম দেখলাম আমি। এটার মধ্যে একটা আত্মিক যে ফিলিংস সেটা কিন্তু চলে আসে। রাজনীতি এক জায়গায়, অ্যাডমিনিস্ট্রেশন এক জায়গায়, কিন্তু এখানে এদের নামে যে আজকে হকি গ্রাউন্ড হলো, ফুটবল গ্রাউন্ড হলো, অ্যাথলেটিক্স ট্র্যাক হলো, অক্ষয় হয়ে থাকবে নেক্সট জেনারেশনের কাছে। ওরা সবসময় ওই নামে কিন্তু চিহ্নিত থাকবে। ওরা ফিজিক্যালি দে আর নট হেয়ার, বাট তাদের ইমর্টাল যে কাজ করে গেছে সেগুলো কিন্তু মানুষ, স্টুডেন্টরা আগামী দিনে মনে রাখবে। আমি যেটা বলছিলাম 400 মিটার ট্র্যাকের কথা, ত্রিপুরাতে ট্র্যাক ছিল না, যেটা বললাম 700 মিটার, আরে 150 মিটার, 200 মিটারের মতো সেখানে দৌড়তাম।
তো স্যারে বললো যে একটা ট্র্যাক বানাতে হবে কোথায়, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এখন যেটা এমবিবি স্টেডিয়াম যে ক্রিকেট, সেটার মধ্যে সাংঘাতিক বিচ্ছিরি অবস্থা। আমরা যারা স্পোর্টসম্যানরা ছিলাম এখানে, যারা জুনিয়রও ছিল সিনিয়ররা, আমরা নিজেরা কুদাল দিয়ে সেই ট্র্যাক, স্যার বলেছে এরকম 400 মিটার, ওইখানেই কিন্তু আমরা ট্র্যাক বানাই। আমরা সেখানে আমরা দৌড়তাম, সেখানে প্র্যাকটিস করতাম। কারণ 100 মিটার আর 200 মিটার দৌড়ে গিয়ে ওখানে তো ন্যাশনাল লেভেলে দৌড়ানো যাবে না, ধরতে হবে। আমার মনে আছে যখন, খুব মজার বিষয় আপনাকে এখানে আজকে যেহেতু একটা প্ল্যাটফর্ম পেলাম, আমাদের বলা হলো যে এবার ন্যাশনাল লেভেলে ক্রস কান্ট্রিতে আমরা যাব। ম্যান গ্রুপে একটা, অ্যাভাব 18 ইয়ার্স একটা, আর একটা 16 ইয়ার্স। সেটা হায়দ্রাবাদে হবে। তো এর জন্য তো সিলেকশন হবে, তো কল্যাণপুরে আমাদের সিলেকশন হবে। এখন ক্রস কান্ট্রি অর্থ একটা দেশ থেকে আরেক জায়গায় যেতে গেলে নদী নালা, পাহাড় পর্বত, জল, মানে এইসবের উপর দিয়ে যেতে হবে। আমাদের স্যারেরও, উই ডু রেসপেক্ট টু স্যার, স্যারেরও সেরকম মানে সম্যক ধারণা ছিল না। তো আমরা ভাবতাম যে, যেহেতু আমার মনে আছে যখন আমি অ্যাথলেটিক্স করতে গেলাম, স্যার বললো তোমার পায়ের তলাটা দেখো তো। তো আমার পায়ের তলাটা দেখালাম। বললে তুমি লং ডিস্টেন্স তোমার ধরতে হবে। আমি বললাম কীভাবে ডিফারেন্সিয়েট করলেন? বলে যাদের একটু ফ্ল্যাট আছে কিন্তু নিচটা যাদের গভীর, তারা আবার শর্ট ডিস্টেন্সে ধরতে হবে। আমার এখনো মনে আছে। তো সেই হিসাবে আমি লং ডিস্টেন্সে ছিলাম, কিন্তু এই ট্র্যাকে দৌড়ে লং ডিস্টেন্স কোথার থেকে যাব? কল্যাণপুরে শুরু হলো দৌড়ছিলাম। আমরা তো জানি, আমরা প্র্যাকটিস করি কে ম্যান বিভাগে কে ফার্স্ট হবে, 3 জনকে নেবে। আর 18-এ কে ফার্স্ট হবে আমরা জানি, বা 16-এ কে ফার্স্ট হবে, 3 জনের 3 বিভাগে 3 জনকে নেবে। যখন কল্যাণপুরে, মানে স্পোর্টসেও কত মজার বিষয়, একটা কার্ভিং এসছে, হঠাৎ করে দেখি, আমি জানি আমি ফার্স্ট, আমি সেইভাবে মেনটেন করে যেভাবে দৌড় শিখেছি সেভাবে আমি যাচ্ছিলাম। হঠাৎ করে ফিনিশিং পয়েন্টের 100 মিটারের আগে একজনকে সাইকেল দিয়ে নামিয়ে দিল। আরে আমি চিৎকার করতে লাগলাম, ফিনিশিং আর 100 থেকে 150 মিটার। তো আমি তো চিৎকার করছি একদিকে, সেখানে আলটিমেটলি মানে ওকে, মানে আমি তারাও করছি, সেখানে গিয়ে আলটিমেটলি ক্রস করে ওর আগে চলে গেলাম। এবং আমি জিজ্ঞেস করলাম তুমি কি নাইট কলেজে পড়ি? বলে যা, তুই গিয়ে নাইট কলেজে যাবে তো টেরবা। আমি কিছু করিনি, ওরা আমাকে জবরদস্তি করে দিয়েছে। এইসব সিচুয়েশন আগে ছিল, কারণ সেইভাবে যে ট্র্যাক মেনটেন করা সেগুলো ছিল না, এখন সেটা সম্ভব না। যাই হোক, আমরা 3 জনে গেলাম, কিন্তু স্যারের অভিজ্ঞতা ছিল না যে ক্রস কান্ট্রি ধরতে গেলে। আমরা তো রানিং শু নিয়ে গেলাম, আমরা ক্যাটস নিয়ে গেলাম, কিন্তু ওইগুলো ক্রস কান্ট্রিতে চলে না। যখন প্রায় 100-এর বাবা পুরো কান্ট্রি থেকে অ্যাক্রস দ্য কান্ট্রি মানুষ, ওখানে প্রায় 100 জনের উপরে পার্টিসিপেন্ট ছিল গোলকুন্ডা ফোর্টের উপরে। এবং একদম স্পেসিফিক আছে, আর্টিলারি সেন্টারের যারা আর্মিরা আছেন, এই ট্র্যাকের মধ্যেই যেতে হবে। সেই ট্র্যাকের মধ্যে কি কোথাও পা দিলে কাটা লেগে যায়, ওইখানে কাটা লেগে গেলে দৌড়বে কি? একটা জায়গা আছে যেখানে নদীর ছোট একটা নালা বা নদীর মতো আছে, সেটাকের উপর দিয়ে দৌড়ে যেতে হবে। পাথর আছে, তো এখানে ট্র্যাক স্যুট, আপনার রানিং শুও পরা যাবে না, ক্যাটসও পরা যাবে না। তাহলে কি করতে হবে? দেখলাম অন্যান্য দিল্লি থেকে যারা আসছিল, ওরা লিকোপ্লাস্ট লাগাচ্ছে পায়ের মধ্যে, আর লিকোপ্লাস্ট দিচ্ছে না আমাদের। মনে মনে স্যারকে বলছিলাম কি আমাদের, উনি লিকোপ্লাস্ট কেন আমাদের দিল না? তো ক্যাটস সাইডে রেখে দিলাম। আর যদি মানে রানিং শো যদি আমরা পড়ি, তাহলে তো স্লিপ করে পাথরের মধ্যে স্লিপ করে যাবে। তো এই যে অবস্থা, ফার্স্ট ছিলাম আমরা, আমাদের সেখানে। তো আমাদের মধ্যে ওইখানে গিয়ে প্রথমে আমরা হকচকিয়ে গেছি। এক জায়গায় তো জলের মধ্যে লাফ দিতে গিয়ে পড়েই গেলাম। তারপরও লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে আমার যে পজিশন ছিল, আমার এখনো মনে আছে 13th পজিশন। আর সেই জায়গার মধ্যে 100 জনের মধ্যে আমাদের যে আমার 16th যে দিল, ও সেকেন্ড হলো, মনে আছে তপন ভট্টাচার্য। আমরা সেই বয়সে, কিন্তু যেহেতু ওর একটু দেখতে, তখন তো এতটা সার্টিফিকেট দেখতো না বয়সে, যেহেতু একটু আমার থেকে হাইটে ছোট ছিল, ও 16th
ও কম্পিট করলো। তো যাই হোক, আমরা খুশি মনে আমরা এলাম, মেনেও আমরা কোনো প্রাইজ পেলাম না, কিন্তু এই শুরু হলো। এবং এই যে কাটা পায়ে ঢুকলো প্রায় 1 মাস সমানে, এই কাটা বের করতে করতে আমার আর এগুলো কাটাগুলো ধরাও যায় না এমন অবস্থা। তো এই যে ঘাত প্রতিঘাত, এগুলো যে এক্সপিরিয়েন্স, এইসব কারণে কিন্তু আরও বেশি মজবুতি আসে যে কোনো স্ট্রিমে গেলে। আমার মনে আছে, আমি তো অ্যাথলেট ছিলাম, তারপরে আমি সুইচ অন টু ব্যাডমিন্টন। এখানে আমার রতনবাবু আছেন, আমার বড় ভাই, ওনারা সাংঘাতিক মানে ইয়ং, কলকাতায় প্র্যাকটিস করেন, সেখানে দীপু ঘোষ থেকে আরম্ভ করে কাজল শাহ থেকে আরম্ভ করে বড় বড় প্লেয়ারদের সাথে খেলেন ওএমসির মধ্যে। তো যেহেতু আগরতলামিতে খেলা হতো, গেলাম একদিন, যাওয়ার পরে আমাদের সাথে কেউ খেলে না। নবচন্দ্র সিং করে মণিপুর থেকে একজন এনআইএস কোচ এসেছিল ব্যাডমিন্টনে। তো আমি যাওয়ার পরে আমরা সাধারণত কি হয়, একটা খেলা হচ্ছে, আমাকে র্যাকেটটা দাও একটু খেলি, তো কেউ আমার সাথে খেলতে রাজি না। তো আমার খুব মনে লাগলো, আরে আমাকে খেলতে দিল না, আমার সাথে কি প্লেয়ার না নাকি? কিন্তু ওদের যে ট্রেনিং পাওয়ার পরে ওরা যে স্ট্যান্ডার্ডে খেলে সেরকম। তো ওরা তো সেমিফাইনালে আসতো, মানে বছরের পর বছর চ্যাম্পিয়ন ছিল, মিক্সড ডাবলসও চ্যাম্পিয়ন, ডাবলসও চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত আমি একটা বই পেলাম বিচন্দ্র লাইব্রেরিতে, মামাবাবুর বই, ব্যাডমিন্টন করে কীভাবে খেলতে হয়। সেই ব্যাডমিন্টন পড়ে, আর নবচন্দ্র সিং বাই দিস টাইম হি ওয়েন্ট অ্যাওয়ে, সেই বই পড়ে আমি শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে আমি বললাম, এই যে পরিশ্রম, এ কাটা যে লেগেছে, পরিশ্রমের কারণ দম তো আছে, যে ব্যাডমিন্টনের সমস্যা নয়। সেখান থেকে এই ব্যাডমিন্টন, কারণ এখানে ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয়, স্টেট কম্পিটিশন হয়, প্র্যাকটিস। আর লন টেনিস দিয়ে আমি ব্যাকশট কীভাবে করতে হবে সেগুলো করতাম। যখন রতনবাবু আরবার আসলো, আর আমার একটা অভ্যেস ছিল যে ক্রিয়েট দ্য গ্যাপ অ্যান্ড ফিনিশ ইট আপ, মানে অফেন্সিভ আমার সবসময়, যেটা তখনকার সময় সেটা ছিল না, ওরা ডিফেন্সিভ প্র্যাকটিস করতো। তা আমার এই যে সেন্টার অফ দ্য কোর্ট, এগুলো আমাদের আইডিয়াই ছিল না যে পেছনে কত কীভাবে যেতে হবে। তো এই বই টই পড়ে এমনভাবে নিজেকে তৈরি করলাম যে ওই বছর যখন খেলা শুরু হলো, যারা আমার সাথে খেলতে চাইছিল না ওদের 1 কারো 0 এরকম অবস্থা। আমাকে অনেকজন বলছে, আরে কিছু নাম্বার তো দিন, কিন্তু আমার তো একটা ভিতরে একটা ইয়ে ছিল। তো এইসব ঘটনা মনে পড়ছে আর কি। তা আলটিমেটলি কি হলো, আমি এই কথাগুলো এই কারণে বলছি যে ভেতরে জিদ যদি না থাকে, আমাদের এখানে আরো অনেকে জিমনাস্ট ছিল, আমি দীপা কর্মকারকে দেখলে আমি সবসময় এর ভেতরে এত জেদ যে আমার কিছু করতে হবে, যে কারণে আজকে দীপা ওই জায়গায় গেছে, একমাত্র ওর জেদ। ওর যারা কলিগ, যারা সিনিয়র, ওরাই বলেছে যে দীপা মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে। তো এইরকম জেদ থাকলে আমি সেই জায়গার মধ্যে, আমি মিক্সড ডাবল চ্যাম্পিয়ন হয়েছি, ডাবল চ্যাম্পিয়ন হয়েছি, রানার্স আপ হয়েছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু যখন ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন হয়, সেখানে আবার হি বিলংস টু ক্যালকাটা ইউনিভার্সিটি, হি ওয়াজ ডুইং ল। তো আমার সাথে খেলা হলো। তো যাই হোক, সেখানে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম, ইন্টার জোনালেও রানার্সও বললাম। তো এই যে আমার বলার এখানে যাদের উদ্দেশ্যে আমি বলছি, ছেলে মেয়েদের, যে ভেতরে জিদ থাকতে হবে যে আই উইল পারফর্ম মাই বেস্ট। আমি বলছি না যে একদম পুরো ইন্টারন্যাশনালে গিয়ে একদম মধুমিতা গোস্বামীর বিস্টের মতো খেলে ফেলবো, এরকম না, কিন্তু এই যে চেষ্টাটা আর অভিজ্ঞতা, সেটা কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে ট্যালেন্টের অভাব নেই, খালি একটা প্ল্যাটফর্ম দরকার। আমি ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টকে, মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেব যে যেভাবে আমরা তো চেষ্টা করছি ওনার ডিপার্টমেন্টকে চারিদিকে পুরো ডিটেলস উনি বলেছেন। এবার আমাদের বাজেটেও প্রচুর, আমরা স্পোর্টসকে ডেভেলপ করার জন্য আমরা চারিদিকে, এমন কোনো জায়গা নেই, প্রায় অলরেডি আজকে নিয়ে 8টা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে, আরেকটা হচ্ছে সেটা উদয়পুরে, সেটাও তৈরি হচ্ছে, এবং নতুন করে আরেকটা স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে ভোলাগিরি আশ্রমের, বিরাট। আমি বলেছি প্রায় সেখানে বোধহয় 4-5 হাজার লোক সেখানে আসবে এখানে। তো আমি আশা করি আগামী দিনে সমস্ত আমাদের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা ডি এডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে, কিন্তু আমাদের এখানে এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এডিকশন, ড্রাগ এডিক্টেড। তাদের থেকে যদি বাঁচতে হয়, খেলা ছাড়া উপায় নেই। আমাদের ছেলে মেয়েরা যদি খেলার সাথে যুক্ত থাকে,
তাহলে আমি নিশ্চিত যে ড্রাগ এডিকশন থেকেও অনেকে দূরে থাকবে, ব্যস্ত থাকবে। বললাম তো, হেলদি মাইন্ডস অলওয়েজ রিমেইনস ইন হেলদি বডি। কাজে খেলাধুলা করা উচিত। এবং আমাদের সরকার একটা বাড়তি সুবিধা হয়ে গেল, যেহেতু আমি স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম। যখনই স্পোর্টসের বিষয়ে কোনো আসে, আমি মাননীয় মন্ত্রীকে বলি, গো হেড গো হেড। হেলথের সাথে একই অবস্থা, নিজে ডাক্তার, খুব ওরা সুযোগ পাচ্ছে। তো যেখানে যায় এত সব দিকে। আজকে সকালবেলা আসার সময় আপনারা ভাবুন, আগরতলা শহরের মধ্যে একটা মানে আরবান কমিউনিটি হেলথ সেন্টার 50 বেডের, কোনোদিন ভাবতে পারে কেউ? সেটা আজকে আমরা এখানে এটাকে মানে ফাউন্ডেশন লে করে এসেছি। আগামী দিন 6 মাসের মধ্যে সেখানে শুরু হবে। তো ভাবুন, আগরতলা শহরের মধ্যে বহু লোক আসে, বিজনেসম্যানরা আছে, সাধারণ মানুষ বাইরের থেকেও আসে, কর্মচারীরাও আছে। ওই এলাকার, অত্র এলাকার সমস্ত শান্তিপাড়ার থেকে আরম্ভ করে ও সূর্য চমনি, এখানে সমস্ত লোক এই পরিষেবা। ওর তো যেতে হবে না এখন IGMA বা জিবি হসপিটালে। যারাই আগরতলা ইমিডিয়েটলি তারা গিয়ে সেই সুযোগটা পাবে। ইমার্জেন্সির ব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনার মাইনর একটা ওটি রাখা হয়েছে। সব অবস গাইনি থেকে আরম্ভ করে ENT, ডেন্টাল, মেডিসিন, সব ডিপার্টমেন্ট সেখানে থাকবে। 8টার থেকে 9টা OPD থাকবে, IPD থাকবে। তো চেষ্টা চলছে। অনেকে বিরোধীরা অনেক সময় বললে কোথায় কোথায় হচ্ছে, আবার বললে তো অনেকে নারাজ হয়ে যাবে। যখন আমি বললাম, ওরা তো ডেভেলপমেন্ট দেখবে না, কারণ যতক্ষণ ধরে ছানির অপারেশন না করবে। তো আমি বলেছিলাম, কিন্তু এটাকে কটূক্তি করে যারা নেগেটিভ মেন্টালিটি, ওরা অনেক রকম অনেক কথা বলে। তো যাই হোক, কিছু করার নেই, আমাদের কাজ হচ্ছে কাজ করা। এবং আমি আশা করি আজকের এই যে 3টা সাবজেক্ট এখানে ওপেন হবে, এটার মানে প্রপার ইউটিলাইজেশন হবে। এবং আরও ম্যান পাওয়ারের যেখানে দরকার, কোচ নিয়োগের যেখানে দরকার, আমরা নিশ্চয়ই সেগুলো দেখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক